বিএসএফ পয়সার জন্য করে সব দায় সবারই আছে, এখানকার জনগণের দায় নয়। বাইরে থেকে লোক এসে আমাদের ভাগের ভাত খেয়ে নিচ্ছে, আমরা কেন কিছু করি না? এখানকার লোক পয়সার জন্য, পুলিশ বিএসএফ পয়সার জন্য করে সব। কিন্তু যদি সরকার না চায়, কড়াকড়ি করে, বিএসএফ 2 কিলোমিটার 3 কিলোমিটার অন্তর একটা চেকপোস্ট আছে, আউটপোস্ট, সেখান থেকে কি করে দিন রাত পাহারা দেবে? দিলীপদা যেটা বলেছেন ঠিক বলেছেন। কেন বলেছেন তার পলিটিক্যাল ব্যাখ্যা নানা রকমভাবে দেওয়া যেতে পারে, কিন্তু যে কথাটা উনি বলেছেন যে বাংলাদেশিদের অনুপ্রবেশের জন্য সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ দায়ী, তাদের গাফিলতির জন্যই অনুপ্রবেশ ঘটছে এ রাজ্যে, এটা কিন্তু সত্যি কথা। দিলীপদা বলেছেন জন্যই তার সমালোচনা করতে হবে এর তো কথা নেই। আর দেখো, মানে তুলনামূলকভাবে আমি বলবো সিপিএম বলো, বিজেপি বলো, তারা এখনও কিছুটা সত্য সত্য কথা বলে, যেটা শাসক দল কার্যত বলা যে 100%ই ভিন্ন কথা বলে, মানুষকে বিভ্রান্ত করে। সেইটা তো মানে দিলীপদার মতন লোকের পক্ষে বলা সম্ভব না। তাও দিলীপদার সাথে মতবিরোধ হয়েছে, দিলীপদা অনেক সময় আমাদেরও সমালোচনা করেন, কিন্তু যে কথাটা সত্যি সত্যি বলেছেন, সীমান্তরক্ষী বাহিনীর একটা দায়িত্ব হলো অনুপ্রবেশকারীদের রক্ষা করা, চোরা কারবারিদের রক্ষা করা। সীমান্তরক্ষী বাহিনী সেই কাজটা করতে পারেনি। এবং একই সাথে এটা তো সত্যি যে আজকে বিজেপির কোনো নেতা বলছেন, দিলীপদা নিশ্চয়ই নয় তার মধ্যে, যে রাজ্য সরকার জমি দেয়নি, তাই আমরা কাঁটাতারের বেড়া দিতে পারিনি। কিন্তু জমি দেয়নি নাকি তোমরা সেইভাবে নিতে চাওনি? কারণ কেন্দ্রের যে আইন আছে বা সংবিধানের যে আইন আছে, সেই অনুসারে পার্লামেন্টে কেন্দ্রীয় সরকার যদি মনে করে, তাহলে জমি অধিগ্রহণের জন্য আইন তৈরি করতে পারত, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার ইম্পোজ করতে পারত। কিন্তু নরেন্দ্র মোদী বা অমিত শাহ সরকার জমি অধিগ্রহণটাকে কেবলমাত্র ফাইলপত্রের চালাচালিতেই আবদ্ধ রেখেছিল। তারা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর কোনো চাপ তৈরি করেনি প্রশাসনিকভাবে, বা আইন তৈরি করে ক্ষমতা নিজের হাতে নিয়ে জমি অধিগ্রহণের চেষ্টা করেনি। ন্যাশনাল ইম্পর্টেন্স বা জাতীয় নিরাপত্তার প্রশ্নে কেন্দ্রীয় সরকার যে কোনো প্রশাসনিক বা আইনগত ব্যবস্থা নিতে পারে। ফলে বিএসএফের ইস্যুটা যেহেতু ন্যাশনাল ইন্টারেস্টের সাথে যুক্ত, ফলে কেন্দ্রীয় সরকার কিন্তু জমি অধিগ্রহণ একতরফাভাবে করতে পারত বা আদেশ জারি করতে পারত রাজ্য সরকারের উপর। সেটা কিন্তু বিজেপি সরকার বা কেন্দ্রের সরকার করেনি। ফলে দিলীপদা আজকে এসআইআরের কন্টেস্টে যেভাবে বাংলাদেশিরা পালাচ্ছেন, সেই ছবিটা আজকে কয়েকদিন ধরেই সংবাদ মাধ্যম প্রকাশ করছে। যারা পালাচ্ছেন তুমি ভাবো, তারা তো এ রাজ্যে এসেছে বাংলাদেশের বর্ডার ক্রস করে, বিএসএফের চোখে ফাঁকি দিয়ে না, বিএসএফের সাথে কোনো আন্ডারস্ট্যান্ডিং করে। কেউ বলেছেন যে আমরা 8,000 টাকা 5,000 টাকা করে দালালকে দিয়েছি। এই দালালদের কাজ করতে দিতে সাহায্য করছে কে? বিএসএফ, রাজ্য পুলিশের একাংশ, শাসক দলের নেতারা, এই সব মিলে একটা চক্র আছে। ফলে সেই চক্রটা অপারেট করছে, যার ফলেই কিন্তু বাংলাদেশের তারা মানে কাঁটাতারে বেড়া থাকুক বা না থাকুক, এই অবৈধ অনুপ্রবেশকারীরা কিন্তু ঢুকছেন। তারা ঢুকে এ রাজ্যে কাজ নিচ্ছেন। তারা প্রথমেই যেটা করছে, শাসক দলের নেতা নেত্রীদেরকে ধরে তারা আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, সমস্ত ধরনের কার্ড যেমন নিচ্ছেন, তেমনই কেন্দ্রীয় রাজ্য সরকারের মানে যে প্রকল্পগুলো, সেগুলো তারা ভোগ করছেন। লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত ধরনের প্রকল্পগুলো, অর্থাৎ আমার তোমার করের টাকায় যে প্রকল্পগুলো চলে, সেগুলো বিদেশিরা খাচ্ছে। আর আমার রাজ্যের যারা বেকার সাধারণ মানুষ, তারা বঞ্চিত হচ্ছে। ধরো এরা বাইরের থেকে যদি হাজার হাজার বাংলাদেশি আসে, তাহলে নর্মালি বাংলাদেশের অনুপ্রবেশকারীদের জন্য এ রাজ্যের চাকরির অভাব হবে, এ রাজ্যের কর্মসংস্থানের সংকট হবে। বাংলাদেশিরা এসে অল্প পয়সায় অল্প মজুরিতে কাজ করছে, তার ফলে আমাদের রাজ্যের যে ছেলেরা বা আমাদের যে যুবক যুবতীরা, তারাও বাধ্য হচ্ছেন কম পয়সায় এখানে মজুরি নিয়ে কাজ করতে। যারা চাইছেন বেশি মজুরি, তাদেরকে পাড়ি দিতে হচ্ছে কেরালা, কর্ণাটক, ব্যাঙ্গালোর বা মহীশূর বা তোমার গিয়ে গুজরাট, আহমেদাবাদ ইত্যাদি জায়গায়।
ফলে আমি তোমায় বলছি যে এটা একটা বড় ধরনের চক্র, যেখানে বিএসএফ যেমন অনুপ্রবেশকারীদের জন্য দায়ী, তেমনি রাজ্য পুলিশের ভূমিকা কি হয়, মানে একবার বর্ডার ক্রস করার পরে রাজ্য পুলিশের অধীনে থাকে। রাজ্য পুলিশ কেন এই অনুপ্রবেশকারীদের শনাক্ত করে বিএসএফের হাতে বা বর্ডার সিকিউরিটি ফোর্সের হাতে ছেড়ে দেয় না, বা বিদেশ মন্ত্রকের হাতকে জানায় না সেগুলো? ফলে আমরা যেটা বলতে চাই, দেখো বিএসএফ যেমন দায়ী, তেমনি রাজ্য পুলিশও একইভাবে দায়ী। আর এই এন্টার বিষয়টাকে পরিচালনা যারা করছেন তারা হলো পরিষ্কার রাজ্যের শাসক দল। ফলে রাজ্যের শাসক দল তাদের ভোট ব্যাংকের জন্যই কিন্তু এই অনুপ্রবেশকারীদেরকে বছরকে বছর উৎসাহিত করছেন, ভোট ব্যাংকে পরিণত করেছেন। কারণ এরা শাসক দলের সাহায্য করে, শাসক দলের ভোটার হিসাবে কাজ করে, শাসক দলের সংগঠনের পেছনে থাকে। এটা একটা দিক। কিন্তু বিএসএফ এই এন্টার এপিসোডের থেকে কিছুতেই সরে যেতে পারে না, দায়িত্ব থেকে সরে যেতে পারে না। বিএসএফ প্রথম যে ডিফেন্সটা দেওয়ার কথা, এবং সেটা যে বিএসএফ বছরকে বছর দিতে পারছে না, সেটা যেমন পরিষ্কার। এবং এর জন্য কেন্দ্রের বিজেপি নেতৃত্ব অবশ্যই দায়ী, বা স্বরাষ্ট্রমন্ত্রী দায়ী। আবার একইভাবে আমি তোমায় বলছি যে কাঁটাতারের বেড়া কেন হলো না, তার দায়টা কিন্তু বিএসএফ, মানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিছু অস্বীকার করতে পারেন না। কেবলমাত্র ফাইল চালাচালিটাই যথেষ্ট নয়। কেন আপনি রাজ্য সরকারকে বাধ্য করতে পারলেন না? কেন আপনি কেন্দ্রে আইন তৈরি করে জমি অধিগ্রহণের জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না? এবং আমাদের সীমানা অসুরক্ষিত রেখে কেবল রাজনৈতিক গলাবাজি আপনি করছেন ভোটের আগে। এটা কিন্তু আমি বলছি যে আকচাকচি হচ্ছে তৃণমূল আর বিজেপির মধ্যে। শেষ পর্যন্ত কিন্তু আমাদের দেশের নিরাপত্তার সাথে কিন্তু কার্যত কম্প্রোমাইজ করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখনও তিনি অনুপ্রবেশকারীর কথা বলেছিলেন, 1 কোটি অনুপ্রবেশকারীর কথা বলেছিলেন। তিনি 2005 সালে সংসদে বিষয়টা তুলবার চেষ্টা করেছিলেন। একটা বিতর্কিত অবস্থান তৈরি হয়েছিল যে তিনি অবৈধ ভোটার তালিকা সেটা ছুঁড়ে মেরেছিলেন ডেপুটি স্পিকারের দিকে। বহুল চর্চিত বিষয়। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী থাকাকালীন রাজ্যে অনুপ্রবেশ ছিল, শাসক হওয়ার পরেও অনুপ্রবেশ হচ্ছে। অনুপ্রবেশটা পশ্চিমবাংলাকে কুড়ে কুড়ে খাচ্ছে। পশ্চিমবাংলার অর্থনীতি আমাদের সর্বনাশের অন্যতম কারণ কিন্তু অনুপ্রবেশকারী। এবং এটা মনে করা হচ্ছে যে পশ্চিমবাংলায় গত 14 বছরে তৃণমূল শাসনকালে একটা বিরাট সংখ্যক মানুষ ওপার বাংলা থেকে এসেছেন, তারা বিভিন্ন কাজের সাথে যুক্ত আছেন, তারা ভোটার তালিকায় নাম লিখিয়েছেন, তারা শাসক দলের সাথে নাম লিখিয়ে শাসক দলের ভোট ব্যাংকে পরিণত হচ্ছেন, এবং আমার তোমার ট্যাক্সের টাকায় যে প্রকল্পগুলো চলছে সেগুলো সব তারা আত্মসাৎ করছেন। এটা দুর্ভাগ্যের যে আমাদের রাজনীতিটাই এমন, যে আমাদের রাজনীতিটাই কিন্তু পশ্চিমবাংলার পিছিয়ে পড়ার অন্যতম কারণ। আমাদের কুৎসিত রাজনীতি অবশ্যই অন্যতম কারণ আমাদের বাঙালির পিছিয়ে পড়ার। দেখো, একটা সময়ে কংগ্রেস আমলে বামেরা কল কারখানা বন্ধ করে আন্দোলন করতো, অফিস কাজারি বন্ধ করে আন্দোলন করতো, যার ফলে বিনিয়োগ দিক থেকে যারা আমরা স্বাধীনতার পরে সবচেয়ে বড় বিনিয়োগকারী রাজ্য ছিলাম, সবচেয়ে বেশি শিল্প ছিল, আমাদের শিল্পগুলো সব অন্য রাজ্যে চলে গেছে বামেদের আন্দোলনের ফলে, ট্রেড ইউনিয়ন জঙ্গি আন্দোলনের ফলে। আবার তৃণমূল যদি তুমি লক্ষ্য করো, তৃণমূল কংগ্রেস বিরোধী থাকাকালীন যেভাবে সিঙ্গুরে ধ্বংসাত্মক আন্দোলন করেছিল, তার ফলে সিঙ্গুর থেকে টাটারা যে বিদায় নিয়েছে, তার ফলে গাড়ির ইন্ডাস্ট্রি আর পশ্চিমবাংলায় নেই। তুমি বলতে পারো একটা গাড়ির কোম্পানিও পশ্চিমবাংলায় আছে যারা কারখানা তৈরি করেছে? তুমি বলতে পারো সমস্ত দিল্লি নয়ডা থেকে গাড়িগুলো আসছে, বিক্রি হচ্ছে, আমাদের শুধু শোরুম আছে। আবার গুজরাট থেকে আসছে, কোনোটা চেন্নাই থেকে আসছে। আমাদের পশ্চিমবাংলায় একটা গাড়ির কারখানা নেই। এটা আমাদের কতটা লজ্জার। আমাদের তৃণমূল ধ্বংসাত্মক যে সিঙ্গুরে আন্দোলন করেছিল, তার ফলে টাটারা যে বিদায় নিয়েছিল, তার থেকেই পুরোপুরি বলা যায় শিল্প বিমুখ একটা রাজ্যে পরিণত হয়েছে। এখানে বড় বড় কোম্পানিগুলো বিনিয়োগ করতে ভয় পায়। কেবল যাদের কিছু ইউনিট আছে তারাই কিছু সম্প্রসারণ করবার চেষ্টা করে।
বা কেন্দ্রের বিনিয়োগটা হয়, কেন্দ্রের বিভিন্ন প্রকল্প বা প্রজেক্টের বিনিয়োগ হচ্ছে, কিন্তু সলিডভাবে তুমি আমায় বলো, এই যে গত 1 মাস আগে উড়িষ্যাতে বেদান্ত স্টিল কোম্পানি তারা 1,00,000 কোটি টাকা বিনিয়োগ করবার কথা বলল এবং কাজ শুরু হয়েছে উড়িষ্যাতে। আসামের মতন পিছিয়ে পড়া রাজ্যে বিনিয়োগ হচ্ছে, কিন্তু পশ্চিমবাংলাতে বিনিয়োগ নেই। ফলে সব মিলে কিন্তু বাঙালির জন্য একটা হতাশার ছবি, একটা কুৎসিত রাজনীতি সারাদিন আমরা চর্চা করছি, তার পার্ট আমি অস্বীকার করব না, কারণ আমরাও চর্চাকারী। কারণ দেখুন, আমি রাজনীতির চর্চাকারী হিসেবেই আমার পেশা, মানে আমি ধরো টিচার অফ পলিটিক্স, ফলে ক্লাসেও রাজনীতি নিয়ে চর্চা করতে হয়, সংবিধান নিয়ে চর্চা করতে হয়, লিখতে গেলেও রাজনীতি সংবিধান নিয়ে চর্চা করতে হয়। আবার আমি যখন সংবাদ মাধ্যমে কোনো চর্চা করি সেটাও পলিটিক্স, ওয়েস্ট বেঙ্গলের পলিটিক্স, এবং সেটা এতটা কুৎসিত দিনকে দিন হচ্ছে যে আমরা ঘটি বাটি বিক্রি করেও আমাদের যে কোনো মূল্যে আমরা অনুপ্রবেশকারীদেরকে এখানে রাখছি, জামাই আদর করছি, আমাদের প্রকল্পগুলো তারা ভোগ করছে, আমাদের সরকার গঠনে অনুপ্রবেশকারীর অংশ নিচ্ছে। ফলে একটা হতাশাজনক ছবি প্রতিনিয়ত উঠে আসছে। তার থেকে বেরিয়ে আসার কোনো খুব রাস্তা আমি দেখতে পাচ্ছি না। এমনকি এসআইআরের পরেও এই রাজ্য থেকে অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে এমন ভরসা পাচ্ছি না। তার একটা বড় কারণ যেমন রাজ্য সরকার তার রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের রাজনীতি অনুপ্রবেশকারীদের উৎসাহিত করছে। আবার একই সাথে আমি তোমায় বলি যে আমাদের কেন্দ্রের সরকারের ব্যর্থতা, বিশেষ করে বিএসএফের ভূমিকা, যারা অত্যন্ত প্রহরী হয়ে অনুপ্রবেশ আটকানোর কথা, তাদের ব্যর্থতা হোক বা তাদের গাফিলতি হোক বা তাদের দুর্বৃত্তায়ন যদি কিছু হয়ে থাকে, এই সমস্ত কিছুর ফলে আমি তোমায় বলছি বিএসএফের ভূমিকাটা স্ক্যানারে আছে এবং কেন্দ্রীয় সরকারের সদিচ্ছা, কাঁটাতার দেওয়া বেড়া দেওয়ার ব্যাপারে প্রবল সদিচ্ছা আছে এমন আমার মনে হয় নেই। যতটা তারা রাজনীতি নিয়ে ব্যস্ত, রাজনীতির তরজা নিয়ে ব্যস্ত, ততটা কিন্তু দেশের নিরাপত্তা নিয়ে খুব যে ব্যস্ত বা বিএসএফকে নিয়ে খুব ব্যস্ত, বা বিএসএফ কেন ব্যর্থ হচ্ছে তা নিয়ে চর্চা করছেন, বা কেন আমরা কেন্দ্রের আইন তৈরি করে কাঁটাতারে বেড়া নিশ্চিত করব না, রাজ্যের উপর চাপ তৈরি করব না, এমন কোনো উদ্যোগ আমার চোখে অন্তত ধরা পড়েনি। সেদিক থেকে প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির দিলীপ ঘোষ যে মন্তব্য করেছেন তাকে আমি সমর্থন করছি, এবং একই সাথে তোমায় বলতে চাই তার এই মন্তব্যের পেছনে অন্য কোনো কারণ আছে কি না সেটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। তবে এতটুকু ঠিক যে দিলীপ ঘোষ যে অনুপ্রবেশের জন্য বিএসএফকে দায়ী করেছেন, আমিও তার সাথে একমত। স্যার বলছি, যখন দলের প্রথম সারির নেতারা অনুপ্রবেশের ইস্যুতে শাসক দলকে আক্রমণ করছে, তখন দিলীপ ঘোষের এমন বিপরীত মন্তব্য কি বঙ্গ বিজেপির ভিতরে ঐক্যের অভাব এবং মতবিরোধের ইঙ্গিত দেয় না? আর এর সঙ্গে আরও একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এই পুরো ঘটনা যেটা ঘটলো, এতে 26-এর ভোটে কি একটা বড় এফেক্ট পড়তে পারে? দেখো, বিজেপির ঐক্যটাই বা কোথায়? বিজেপি মানে ঐক্য কোথায়? বিজেপির দলটাই বা কোথায়? আমি বারবার প্রশ্ন তুলি, বিজেপির দল কোথায়? বিজেপিতে বিরোধী দলের নেতা আছে শুভেন্দু অধিকারী, বিজেপিতে কিছু নেতা আছে যারা মানে সংগঠনের নাম করে ঘন্টার পর ঘন্টা চিন্তন বৈঠক করে, কিন্তু বিজেপি দল হিসাবে কোথায়? ইভেন এসআইআর প্রক্রিয়ার মধ্যে দিয়ে বা কোথায়, কতটুকু আছে? বিজেপি যেটা আছে সেটা হলো অ্যান্টি তৃণমূল অবস্থান। মানে বিজেপি আছে তার কারণ তৃণমূল এত অন্যায় অত্যাচার করে, তৃণমূল মানুষের উপর এত অত্যাচার, এত অন্যায়, এত বাক স্বাধীনতা হরণ করা, প্রত্যেকটা সময় নির্মম একটা অবস্থান নেয় যে মানুষ কার্যত তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে। সেই ক্ষোভটার চ্যানেলাইজ হয় কিছুটা বিজেপি বিরোধী দল যেহেতু আছে, মানে বিজেপি নিজের ক্রেডিটে ভোট ব্যাংক তৈরি করেছে বা নিজের নেতৃত্বের মাধ্যমে তৈরি করেছে বা কোন সংগঠনের মাধ্যমে করেছে এমন কোনো নয়। ফলে তুমি যদি আমার বলো যে এই ধরনের মন্তব্যে বিজেপি আদৌতেও কোনো প্রভাব পড়বে কি না, বা বিজেপি বিভাজিত হাউস কি না, বিজেপি বিভাজিত হাউস। বিজেপি পশ্চিমবাংলায় আছেই তৃণমূল কংগ্রেসের চূড়ান্ত অন্যায় অবিচার যেহেতু হয়, মানুষ বাধ্য হয়ে, সিপিএম যেহেতু লড়াইয়ের মধ্যে নেই, ফলে মানুষ বাধ্য হয়ে বিজেপিকে একটা প্ল্যাটফর্ম হিসেবে দেখে। বিজেপির নেতাদের ক্রেডিটের জন্য নয়, বিজেপি সংগঠনের জোরে নয়,
মানে তৃণমূলের অত্যাচারটা এই লেভেলে চলে গেছে, বা অন্যায় অবিচার বা নন পারফরমেন্স, সরকার পরিচালনায় ব্যর্থতার এত লেভেলে চলে গেছে, দুর্নীতি এত লেভেলে চলে গেছে যে মানুষের কোনো চয়েস নেই। মানুষ মানে যেহেতু সিপিএম লড়াইয়ের মধ্যে নেই, মানুষ বাধ্য হয়েই বিজেপিকে সমর্থন করে তৃণমূলের বিকল্প হিসাবে বা বিরোধী হিসাবে। আর এই তৃণমূলের বিজেপির যে ভোটটা তুমি দেখছো, এটা বিজেপির নেতাদের জন্য নয় বা কর্মীদের জন্যও নয়, অ্যান্টি তৃণমূল মানুষগুলো বাধ্য হয়ে একটা চ্যানেলাইজ করে নিজেদেরকে, বা একটা বলা যায় যে অবস্থান নিতে হয়। সেই কারণেই বিজেপিকে কাছে পায়, মানে বিজেপিকে দেখে, বিজেপিকে ভোট দেয়। স্যার বলছি যে সামনে 26-এর ইলেকশন, শাসক দলকে টক্কর দেওয়ার জন্য বিজেপি ঠিক কাকে নিজেদের মুখ বানিয়ে সামনে এগোতে পারে? অনেক কটি নাম আমাদের সামনে রয়েছে, যেমন শুভেন্দু অধিকারী, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়, উনি এখন বিজেপিতে রয়েছেন, সুকান্ত মজুমদার নাকি দিলীপ ঘোষ। আপনার কি মনে হয় যে কাকে মুখ করে এগোলে তাদের সাফল্যটা পেতে পারে? দেখো, মানে বেগার্স হ্যাজ নো চয়েস, মানে অনলি শুভেন্দু অধিকারী মানে যদি হয় তাহলে কিছুটা অন্তত শুভেন্দুর অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপিরিয়েন্স আছে, মানে মন্ত্রী ছিল, অনেক দিন এমএলএ এমপি ছিলেন, ফলে সেই জায়গা থেকে ওর এক্সপিরিয়েন্সটা অনেক বেশি সুকান্তর থেকে। তারপরে অন্ততপক্ষে লড়াকু একটা ভাব আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন, মানে ইয়েতে নন্দীগ্রামে তৃণমূলের প্রধান সেনাপতিকে হারিয়েছেন। এই কয়টা কনসিডারেশন যদি বিচার করো তাহলে অবশ্যই শুভেন্দু অনেক এগিয়ে আছে, এতটুকু আমি বলতে পারি।